হয়ে গেল কিংবদন্তি সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষের ১০০তম জন্মবার্ষিকী উদযাপন। সেখানে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, সৈকত মিত্র, শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, অন্তরা চৌধুরী এবং আরও অনেকে। যে এই যে গানটাও গানটা কাস্তে পুত্র, যেটা একেবারে হেমন্তবাবুর গলায় মানে ইমর্টাল হয়ে আছে, এইটাই এই ছবিতে ব্যবহার করতে হবে। আমি একটা এর অন্য সুর করেছি, এই সুরটাকে ওই সুরটাকে মাথা থেকে সরানো খুব কঠিন, কিন্তু আমি একটা নতুন সুর করেছি, এই সুরটাকে আমাকে গাইতে হবে। ঠিক আছে, তো সেই সুরটা সুব্রতদাস শোনালেন এবং শোনালেন, আমি লিখলাম একটু ওপরে নোটেশনটা একটু লিখলাম, তারপরে একদম চাপা ফিকা ওপরে এদিক ওদিক সব কিছু করি। সেটাকে অন্য একটা সুর, একটা সম্পূর্ণ অন্য সুর, মানে সেটা তো কিরম ছিল একটা বলে দিন। এবার একটা ব্রেক হলো, আমি অনেকক্ষণ কথা বললাম, ওনার বাবাকে দিয়েই কথা হলো, দিয়ে প্রায় আধ ঘন্টা পরে সুমন্ত বলে তাহলে চলো গানটা আরেকবার দেখে নিই বলে কলা ফাঁকড়ি দিয়ে সুব্রতর কপটা দিলেন, ই বারে একটা ধরলেন, ধরে কা তব কান্তা তারপরে দেখি হায় হায় করে হারবি প্রমাণ করলো যে আমি ধারে কাছে শুরু করতে পারি করেছিলাম গাইতে, এবং সেই গানটি আমার জীবনের একটা সম্বল, একটা পুঁজি হয়ে আছে। এটা আমার সঙ্গীত জীবনে খুব ক্ষুদ্র সঙ্গীত জীবনের একটা পরম পাওয়া। হয়তো সেই জন্যই আপনাদের সামনে দু চার কথা বলার সুযোগ পেলাম, এটা জানাতে পারলাম। আমি আর কিছু আমার সত্যি বলার নেই, কারণ আমি ওনার সম্পর্কে একটি কথাও বলার যোগ্যতা রাখি না। যেখানে শ্রীকান্তদা, জয়দা এনারা এই কথা বলছেন, সেখানে আমার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি বিভিন্ন গল্পের মাধ্যমে, ঘটনার মাধ্যমে গুরুজনদের থেকে শুধু তার সম্পর্কে বহু কথা জেনেছি, জেনে চলেছি এবং শিখে চলেছি, মুগ্ধ হয়ে চলেছি, এটুকু বলতে পারি। ধন্যবাদ। শুরু করা গান রয়েছে মুক্তিমূলক গান, তা আমি যে কদিন রেকর্ডিং হয়েছিল আমার স্টুডিওতে বেরিয়েছিল এবং আমি জড়িয়েছিলাম ওটার সঙ্গে, এবং অবাক হয়ে গেছিলাম যে গীতিকার নচিকেতা ঘোষ, তার কোনো উন্মেষ কেউ জানেন না ওটা, তো কিভাবে যে লেখা এবং সুর, এবং ওরাও আপনার শ্রীকান্ত গিয়েছিল, তো সবাই গিয়েছিল। আমার কিন্তু একটা বড্ড খারাপ লাগে, এত অল্প বয়সে কেন চলে গেলেন, বড্ড কম বয়সে চলে গেলেন। আর অন্তত যদি 10টা বছর বাঁচছেন, আপনার অনেক কিছু পেলাম। কিন্তু একটা যাওয়ার বয়স হলো, আমার মতো লোককে কেন অকারণে 74 বছর বাঁচিয়ে রাখা কোনো প্রয়োজন নেই। না না, এটা ঘটনা। আর এই লোকটাকে 51 বছরে তুমি নিয়ে চলে গেলেন। কত কি দেওয়ার ছিল, অনেক কত কি পাওয়ার ছিল। শরীরটাকে ভীষণ কাছ থেকে পেয়েছি, সুধীরটাকে পেয়েছি, মুক্তিটাকে পাইনি, দেখেছি। কারণ আমার জামাই বলছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য, সেই সুবাদে দেখার সৌভাগ্য হয়েছে। বাবার সঙ্গে ওনার একটা হৃদ্যতা ছিল। আসলে যে কথাটা জয় না ভীষণ ভালো বলল আমাদের সকলের হয়ে, বিশেষ করে আমরা যারা সুর নিয়ে চেষ্টা করি কিছু করার, খেলা করার চেষ্টা করি, তাদের সকলের হয়ে কতগুলো বড্ড ভালো কথা বলল যে কোনো রিপিটেশন নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং এত আনপ্রেডিক্টেবল, বিশেষ করে সঞ্চারী যেগুলো করতেন, সঞ্চারীগুলো কোনো কথা হবে না, মানে ভাবনার বাইরে দোকান থেকে সঞ্চারীটা হতে পারে। এইটাই কিন্তু শেখার আমার মনে হয়। এখন তো আমরা মোটামুটি একটা আন্দোলন করে সঞ্চারীটা তুলেই দিয়েছি, তুলেই দিয়েছি, কারণ ওটা করতে থাকতে হয়। তো মোগরাটা তো ওই জন্য অঙ্কটা আমাদের চলে আসে অটোমেটিক্যালি, তো সঞ্চারীটা করতে গেলে আলাদা করে থাকতে হয়। তাই মোটামুটি একটা পায়রা টায়রা করে প্রায় তুলে দিয়েছি। ব্রেভনেস ওনাদের ওইটাই
যে কিভাবে সঞ্চারীগুলো বানাতেন। নচিদার সুর আমরা ভুলবো কি করে? লাল নীল সবুজের মেলা বসেছে, জানি গানটার ইংরেজি ভার্সনটাও জানি, সেটা বাজিয়েছি যখন বাজনা বাজাতাম। মানে অন্তরায় যখন চলে এলেন একদম আলাদা, অন্য গান একটা পুরো, কিন্তু কিভাবে সে মিলে গেল অসাধারণ, ভাবা যায় না। খোকা খোকা দু একটা গান যে তৈরি করেছে, আমি খোকাকে মাঝে মাঝে বলি, ও মাঝে মাঝে খুব আফসোস করে কিছু। দেখো তুমি যে দু তিনটে গান তৈরি করেছো না, একটা কফি হাউসের গান তৈরি করলে না আমি আর শুরু করতাম না, আমার আর দরকার ছিল না, আমার উল্টেই যথেষ্ট। আর ওর আমার কতগুলো অদ্ভুত অদ্ভুত কথা আছে, ওকে তো আপনারা ছেলে চলে। এই বাবাটা আমাকে তার যতগুলো রোগ সব দিয়ে গেল, গুণটা কিছু দিল না। কে বলেছে তাই ভাবে এরকম শুরু করা যায়? এবং আমরাও যে কাজ করছি এইসব মানুষের আশীর্বাদই করছি। নচিতা নিচে থাকবেন, এই উদ্যোগটার প্রশংসা করতেই হয়। আসলে আমি একদিন সুপারকে বলছিলাম যে ছেলে মেয়েরা যদি উদ্যোগ না নেয় না, কোনো শিল্পীকে কিন্তু বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়। এটাই জানি থিঙ্কিং মানে আমাদের অন্তরা নিয়েছে, সঙ্গে আমরা আছি ঠিক আছে, কিন্তু উদ্যোগটা বাড়ির মানুষকে নিতে হয়। যার জন্য দুই মেয়ে যে আছে আমার অনেক 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 পুলিশ জানাচ্ছি যে ওরা এইভাবে ওদের বাবাকে বাঁচিয়ে রাখছেন না, এমন একজনকে মানুষকে বাঁচিয়ে রাখছেন যাকে বাঁচিয়ে রাখার দরকার। হ্যাঁ, আমাদের আসল শেকড়ের সংস্কৃতি যাকে বাঁচিয়ে রাখছেন, একদম পরিষ্কার কথা। আর একটা হলো জীবনে কোনোদিন ভুলতে পারবো না ঠাকুমার ছবি। অনেক ছোটদের নিয়ে আমি অনেক কাজ করি, এখন প্রত্যেক দিন করি, কিন্তু ঠাকুমার ছবি ওই গান কোনোদিন ভুলতে পারবো না, অসাধারণ। আর কথা বাড়াচ্ছি না, তাহলে এবার পিঠে কি চড় করবে। হ্যাঁ, কিন্তু এইটুকু না বলে বাড়লাম না। সকলে ভালো থাকবেন, সুরে সুরে থাকবেন। তো আমাদের সকলের জন্য শরীরের এই গানটা চালাতে দরকার। তো তোমার নিশ্চয়ই একটা আলাদা ফিলিং হচ্ছে। নমস্কার। সত্যি আমার আজকে মনে হচ্ছে আমি নিজের পরিবারের কাছেই চলে এসেছি। আমিও যেন আমার ছোটবেলায় ফিরে গেছি। আর আমার বাবা ভীষণ ভীষণ স্নেহ করতেন নচিকারাকে, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর যেটা কল্যাণদাও বলছিলেন যে আমাদের যা পরের প্রজন্ম, আমরা ছেলে মেয়েরা যদি বাবা মার এদের কাজটা বাঁচিয়ে না রাখতে পারি, এগুলো কিন্তু হারিয়ে যাবে। কারণ আমাদের দেশে কেউ কিছু করে না, কেউ কিছু প্রিজার্ভ করে না, যেটা সৌম্যরাও বলছেন। আমাদের নিজেদের উদ্যোগ নিতে হবে। আমি 2002 থেকে লড়াই করে যাচ্ছি, বাবার একটা ট্রাস্ট ফর্ম করেছি, আর এখন কল্যাণদা, শ্রীকান্ত সবাই মিলে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি বাবার সেন্টিমেন্টাল ইয়ে করার জন্য, সেলিব্রেট করার জন্য। তো এটা সত্যি একটা লং স্ট্রাগল, কিন্তু এটা আমাদের করতেই হবে। কারণ এনাদের প্রত্যেকটা গান একটা মেসেজ। এই গানগুলো যদি ঠিক মতন গাওয়া যায়, ঠিক সুরটা ঠিক তোলা যায়, ঠিক কথাগুলো গাওয়া যায়, একটা পরে যে বাচ্চারা গাইছে তারা কিন্তু একটা তৈরি হয়ে যাবে। এখন কিন্তু এমন একটা সময় আমরা যাচ্ছি, মনে হচ্ছে একটা গান গিয়ে আমরা সব পেয়ে গেলাম, হবে না। কত এই মানে সাধনা সারা জীবনে একটা সমুদ্র, আমাদের গান একটা সমুদ্র, এর মধ্যে ডুবতেই হবে। তাই আমার মনে হয় আমরা তার পরিবার, তার ছেলে মেয়েদের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে এই কাজগুলোকে বাঁচিয়ে রাখা, অ্যান্ড আর্কাইভ করা, এক্সিবিশন করা, সেমিনার করা। এই যে কথাগুলো হচ্ছে, হৈমন্তী দিদি আমাদের যে কমিটিটা আমরা ফর্ম করেছি, দিদি আমাদের মানে কোর মেম্বার, মেন উদ্যোক্তা, দিদির সাপোর্টে, দিদির আশীর্বাদে আমরা এই কাজটা এগিয়ে যাচ্ছি। প্রথম থেকেই হৈমন্তী দিদি আমাদের সাথে আছেন। সেমিনার, আজকে যে কথাগুলো আমরা বলছি, এগুলো কিন্তু মানে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে। কারণ এইগুলো হচ্ছে শিক্ষা, যে তাদের কাছে আপনারা সবাই যে পেয়েছেন, এগুলো পরের জেনারেশনের কাছে পৌঁছানোর দরকার আছে। তাই জন্য নচিকাকারও সেমিনার করা উচিত, ওনারও আর্কাইভ হওয়া উচিত। আমরাও বাবার একটা এক্সিবিশন করছি এপ্রিল মাসে। আর এই কাজ শুধু সেঞ্চুরি হয়ে গেল বলে শেষ নয়, এটা কিন্তু চলবে। আমরা আমাদের সারা জীবন কিন্তু এটা করে যাব।
আর একটা আর্কাইভ, আর ডিজিটাল আর্কাইভ এখন তো করতেই হবে আমাদের। তো আপনাদের সাথে পরিবারের সুকন্যাদাকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাকে ডাকার জন্য, যে আমি না আসলে যে কি মিস করতাম। হ্যাঁ, যে আমি আপনাদের পাশে আছি। হ্যাঁ, বাবার কাজ, কাকার কাজ, আমাদের সবার, সুধীর কাকার কাজ, সবার কাজ আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতেই হবে। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। শ্যামল কাকার কাজ আর সৈকতদাও আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি বাবার কাজটাকে এগিয়ে নিয়ে যান। ঠিক এইভাবেই কিন্তু নজি কাকার কাজটাকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদেরও থাকতে হবে আমাদের সঙ্গে। ধন্যবাদ। পরিবারের থেকে হবে সেটাই বলা হয়েছে। পরিবার থেকে শুরু হবে, কিন্তু দায়িত্ব না, দায়িত্ব তো ওদের নিতে হবে। যদি না নেয় কি করবে? কিছু করার নেই আমাদের। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই প্রত্যেককে। বয়স্কদের কাছে আমি কৃতজ্ঞ। বয়স্ক যারা আছেন তাদেরকে তো প্রণাম করেছি, আর যারা রয়েছে, দাদা রয়েছে, বৌদি রয়েছে, তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন, এইটুকুই বলবো। না না, এই কি সুপর্ণদা, দুটো কথা তো সবাই শুনবেন। এত মানুষজন এসছেন, আপনি ছেলে হয়ে আছে যে দুটো কথা না বলেন। ছেলে সুপর্ণদা বলো কে? একটু পেছনে যাই। 1976 সাল 3রা সেপ্টেম্বর। 3রা সেপ্টেম্বর কিন্তু প্রথম করে জন্মদিন। 3রা সেপ্টেম্বর মার শরীরটা ভালো নেই। আগের দিন উত্তমবাবু ফোন করেছেন, নচু আয় বাড়িতে কালকে, একদম ঘরোয়া, একটু গান শুনবো, আড্ডা মারবো, বেরু রাঁধবি। 3 তারিখ সকাল বাবার শরীরটা ভালো নেই। আমাকে সকালে তার সসিদ্ধ ভাবে ঘুম থেকে উঠে খালি গায়ে, লুঙ্গিটা হাফ পরা হাফ খোলা, একটা পায়ের বালিশ নিয়ে কোলে রেখে বসে চা পান সিগারেট, চা পান সিগারেট চলছে। কি বিড়বিড় করে বলছিলেন যেমন খানিকক্ষণ বলে, কোথায় গায়ে তুমি কোথায় আছো জানো, তোমাকেই তো বলছি, দেখতে না পেলে এক্সপ্রেশন দেবো কি করে? ঘুরে ঘুরে বলতে পারবো। তো এইবার কি হলো, বলো খোকা এদিকে আয়। শোনো শ্রীকান্ত, শোনো, এটা ইন্টারেস্টিং, এদিকে আয়। এই শোন, খসখস করে আমার নেম প্যাড নিয়ে তো এক পাতা, একটা পাতা নিয়ে, তো আমি প্যাডটাই নিয়ে দিলাম। ওরা কলম দে, ভালো লিখলো, কি সমস্ত খসখস করে লিখলো, লিখে আমাকে বললো, এটা আগে গিয়ে লিখে ফেলবি, বানান ভুল লিখবি না, যা লিখেছি তাই লিখবি। তোর ইংলিশ মিডিয়ামে পড়িস, বাংলায় লিখেছি এটা লিখে। আর ও আচ্ছা, তো এটা লিখে নে, এটা একটা খামে ভর, আর গ্লোব নার্সারিতে পাঠিয়ে দে। গ্লোব নার্সারি হচ্ছে নিউ মার্কেট, একটা ফুলের দোকান। আমি ফোন করবো, ওখান থেকে একটা ফুলের বোকে, আর এই খামটা ময়রা স্ট্রিটে যাবে। আমি গিয়ে ফুলে লিখে নিয়েছিলাম, যেটা লিখেছিলাম সেটাই বলবো আজকে। খুব ছোট্ট 6 লাইন। আরো ইচ্ছে করছে সুভদা রয়েছে, কোথায় সুভদা চলে গেছেন? আচ্ছা, তাতে লেখা রয়েছে, মৃত্যুর মাঝে খুঁজে দেখো তুমি, মৃত্যুর মাঝে খুঁজে দেখো তুমি, আমাকে অনেক কাছে পাবে। আমার অভাব আমার সে গান গিয়ে যাবে। কোনদিন যদি জলসা ঘরের দরজাটা তুমি খোলো, তানপুরাটায় ঝংকার যদি তোলো, সুর ও ছন্দে প্রতিটি যন্ত্র শুধাবে আমার কথা, জানাবে তাদের গোপন মুখের ব্যথা। তখনই বুঝবে পাওয়ার চেয়েও না পাওয়ার কত দাম। লোকে জানে চায় সে তো আমি সরল পিতার নাম।
দাদা, এখানে নচিদার মানে আর্কাইভ করে রাখার কথা বলা হচ্ছে, তোমার এই বিষয়ে কি বক্তব্য যদি বলো? হ্যাঁ, আর্কাইভের তো প্রয়োজনীয়তা আছেই, কারণ এই মানুষগুলো এক একজন এক একটি ইনস্টিটিউশন। এবার পরবর্তী প্রজন্মের কাছে তাদের পৌঁছে দেওয়ার জন্য আর্কাইভের মানে প্রয়োজনীয়তা খুবই বেশি। কিন্তু আবার একই দিক থেকে আমি বলবো যে নতুন প্রজন্মেরও আগ্রহ থাকা উচিত যে গান বাজনাটা, বাংলা গান বাজনাটা বিশেষ করে কোন রাস্তা দিয়ে এসছে, কাদের হাত ধরে সাবালক হয়েছে সেটা জানা। শ্রী নচিকেতা ঘোষের শতবর্ষ, এটা জন্ম শতবর্ষ, সেখানে আমরা আজকে সবাই সেই উপলক্ষেই এখানে মিলিত হয়েছি। একটা ডকুমেন্টারিও দেখানো হবে। এনাকে যত এক্সপ্লোর করা যাবে আমার মনে হয় প্রতিটা লেয়ার থেকে অনেক অনেক কিছু শেখা যাবে। আমার সৌভাগ্য যে আমার যেহেতু আর্লি 70s জন্ম, ফলে আমি কিছুটা সময় অবধি এই মানুষগুলোর কাজের সঙ্গে মানে শ্রোতা হিসেবে যুক্ত ছিলাম এবং তার আগের গান বাজনাও শুনে বড় হয়েছি। তা সেইটাই আমার মনে হয় আমি যতটুকু গান বাজনা করতে পারি সেই কারণেই করতে পারি, কারণ তাদের কাছ থেকে শেখার এত কিছু রয়েছে। আজ 100 বছর আজ থেকেও আমার মনে হয় আরও 100 বছর পরেও একই রকমভাবেই মনে হবে যে এদের থেকে শেখার কোনো শেষ নেই। দাদা, এখনকার গান এবং তখনকার গান এখনও মানুষে গুনগুনায়, এখনের গানগুলো তবু একটু যেন কোথাও একটা খামতি, এটা নিয়ে যদি কিছু বলে দেয় কোথাও কি? না, সেটা তখন তো স্বর্ণযুগ বলা হয় এই জন্যেই, সব দিক থেকে, শুধু গান বাজনা নয়। তখন এই যে তোমরা সাংবাদিকতা করছো, সাংবাদিকতাও তখন অন্যরকম ছিল, সবই তো পাল্টায়, সমস্ত কিছু, শিল্প, সাহিত্য, খেলাধুলো সব কিছুই পাল্টেছে। কিন্তু স্বর্ণযুগ কেন বলা হয়? যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে যারা কাজ করেছেন তারা প্রত্যেকে সেরা ছিলেন, তাদের থেকে এত কিছু শেখার আছে। আর আমাদের এই সময়টা আমি জানি যে গুণগতভাবে সেই সময়ের সাথে কিছুতেই ম্যাচ করে না, অনেকটাই নেমে থাকবে, কারণ তারা এত পণ্ডিত ছিলেন। তখন শ্রোতাও খুব ভালো ছিল, তারাও ভীষণভাবে উন্নত ছিলেন। কিন্তু আমাদের গান বাজনা কেমন কতদিন থাকলো না থাকলো সেটাও আমার মনে হয় সেটি এই সময় না দাঁড়িয়ে আজকের থেকে 50 বছর পরে দাঁড়িয়ে বিচার করলে ভালো হয়। কিন্তু আমার বিশ্বাস তখনও আমাদের আগের প্রজন্মের গান বাজনা একই গুরুত্ব নিয়ে থেকে যাবে, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, অভিনব উদ্যোগ নেওয়া হলো, সেই বিষয়ে কি বলবে দাদা? অভিনব উদ্যোগ মানে আর্কাইভ করার কথা বলা হচ্ছে, হওয়া দরকার। মানে আমার মনে হয় যে নচিকেতা ঘোষ, সুনীল দাশগুপ্ত, সমস্ত মানুষরা যা কাজ করে গেছেন, যে সমস্ত কাজ করে গেছেন, সেগুলো ঠিকমতো সংরক্ষণ করার বিষয় হিসেবে প্রয়োজন আছে এবং আমাদের সম্পদ, এবং এগুলোকে আমাদের সম্পদ বলে চিনতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলি কিছু মনে রাখতে হবে, কারণ আমরা ভুলে যাওয়ায় ওস্তাদ তো। মনে করতে আমাদের অনেক সময় লাগে, কিন্তু ভুলে যেতে 1 সেকেন্ড সময় লাগে। আমরা যদি এগুলোকে ঠিকমতো সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের গান বাজনাটা সঠিক দিশায় থাকবে বলে আমি মনে করি। সময়ের সঙ্গে অনেক কিছু পাল্টায়, কিন্তু সোলটা ঠিক রাখতে হবে, এবং সেই আত্মাকে বা সোলকে চিনতে হলে নচিকেতা ঘোষ, সুনীল দাশগুপ্ত নচিকেতা ঘোষের সাথে তো কিছুটা অতীতের মুহূর্ত কাটিয়েছে, যদি কিছু মানে যদি কিছু বলে যে কিছু সেই দিনের ঘটনা বা কিছু যদি মানে নচিদার সাথে কাটানোর যে আমার সাথে আমি তো ওনাকে চোখে দেখিনি, আমি ওনার কম্পোজিশনের মাধ্যমে ওনাকে চিনেছি। এবং সমকালীন বাংলা গানের, সেটা ফিল্মের গান হোক বা বেসিক বাংলা গান, নচিকেতা ঘোষ একটা গোটা চ্যাপ্টার, দিগন্ত বলে, এবং এদের কাজ শুনেই আমাদের শিখতে হবে, এবং আগামী পথ কীভাবে আমরা চলবো সেই শিক্ষাটা এদের নচিকেতা ঘোষের মতো মানুষের কাজ শুনে আমাদের শিখতে হবে। সেটা যদি শিখি তাহলে আমাদের গান বাজনার পূর্ণিমটা থাকবে, জিনিসটা হারিয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। সেটা নিয়ে যদি কিছু বলেন। আমার মনে হয় এই আর্কাইভের কাজটা আরও অনেক আগে শুরু করা উচিত ছিল, কারণ আমি বারবার বলছি যে এই গান কোনোদিনও হারানোই নয়, চিরস্মরণীয় হয়ে থাকার, এবং সেটা নিয়ে বোধহয় কোথাও কোনো সংশয়ও নেই, ভয়ও নেই, ভীতিরও কারণ নেই। কিন্তু এই জেনারেশনের কাছে, এই যে জেনারেশনের
পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন যারা গান বাজনা শুনছে, তারা বাংলা গানের যে ভান্ডার, যে আকর, যে খনি, সেটা সম্পর্কে কতখানি অবগত হচ্ছে, এইটার জন্য আর্কাইভটার প্রয়োজন আছে। এই মিউজিক আমাদের নিজেদের বাংলার সম্পদ হিসাবে তৈরি হয়েছে এবং কী কী লেজেন্ডারি শিল্পী কারা কারা এই গান ধারণ করেছেন, গেয়েছেন এবং প্রেজেন্ট করেছেন, আমার মনে হয় যে সেইটার একটা নজির থাকার জন্য এটা দরকার। এবং আমরা এই মানে জয়দার কথা আজকে আমরা আলোচনা সভায় শুনছিলাম, জয় সরকার বলছিলেন যে এই যে একজন কম্পোজারের এত সংখ্যক গান, বেসিক গান, ফিল্মের গান, সমস্ত, আমি যে গানটি গেয়েছি আমার বারবার বলতে এটা ভালো লাগছে, সেই গানটি একটি ভক্তিমূলক গান। সুতরাং এই প্রত্যেকটা বিভিন্ন রকমের গান, বিভিন্ন জনরের গান, সেই প্রত্যেকটা গানের যে আলাদা আলাদা রুট, আলাদা আলাদা রাস্তা, কোথাও কোনো গানের রাস্তা রিপিটেশন হয়, এইটা বোধহয় এই জেনারেশনের প্রত্যেক শিক্ষার্থীর শেখা উচিত এবং এই গানগুলোকে একটা লেসনের মতন করে নিয়ে চর্চা করা উচিত। এবং তাতে আমাদের গানের আধুনিক গান তো ভাবে হাতে ধরে শেখানোর এখন কেউ নেই। তো এই ধরনের গান আমরা গাইলে আমাদের প্রত্যেকে বোধহয় ঋদ্ধ হবো এবং বারবার নতুন করে করে শিখব। এইসবের জন্য আর্কাইভটা ভীষণ দরকার এবং আমি মনে করি এটা 100তম বছরে নয়, অনেক আগের থেকে শুরু করা উচিত ছিল। আমি জানি সুপর্ণদা গল্প করেছেন, বলেছেন যে এটার কাজ অনেক আগে শুরু হয়েছিল, শেষ হলো বা প্রকাশিত হচ্ছে হয়তো 100তম বছরে, কাজ কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। তো আমি ভীষণভাবে আশাবাদী, বিশ্বাস করি যে এই কাজ আরও অব্যাহত থাকুক এবং এগিয়ে চলুক, আমাদেরকে সমৃদ্ধ করতে থাকুক। দিদি, বাংলা গান অন্য ভাষার গানের থেকে কি কোনো জায়গায় পিছিয়ে পড়ছে? গান এখন বাংলা গানের থেকে অন্য ভাষার গান বেশি মানুষ শুনছে এখন এর কথা বলছেন? হ্যাঁ, আমার দেখুন, আমি এই বিষয়ে খুব একটা নেগেটিভ কথা অন্তত বলতে চাই না। মানে আমি আপনার সঙ্গে খুব একটা একমত নই যে অন্যান্য গান লোকে বেশি শুনছে কি কম শুনছে। তার থেকেও বেশি জরুরি যে বাংলা গান শুনছে কিনা। বাংলা গানের মধ্যে অনেকগুলো ধারা এসে মিশেছে, সেই যে একটা জগা খিচুড়িপনা তৈরি হয়েছে, সেই জায়গাটা বোধহয় আমাদেরকে বের করে আনতে পারে এই ধরনের গান বাজনা, যেগুলো আমরা আগে এই ধরনের গান বাজনা গাওয়া অনেক কঠিন, সেইটার পথে তো আমরা হাঁটছি না, আমরা অনেক সোজা পথে হাঁটার চেষ্টা করছি, তাই তাকে ডাইলিউট করে নিচ্ছি, অনেক সহজ করে নিচ্ছি। আমার মনে হয় না, কারণ অনুষ্ঠানপত্র এবং বেসিক গানের কথা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু বাংলা সবার থেকে সবসময় এগিয়ে আছে। এবং অনুষ্ঠানের সংখ্যা দেখে তো মনে হচ্ছে না কোনো শিল্পীর বা আমাদের প্রত্যেকেরই, আমি বলছি যে বাংলা গান কেউ শুনছেন না, এমনটা নয়। আমরা শোনাতে চাইলে তবেই মানুষ শুনবেন। আমরা যেটা প্রেজেন্ট করবো প্লেটে সাজিয়ে, মানুষ তো সেটাই নেবেন, তাই না? সুতরাং এটা বেশ খানিকটা একজন শিল্পীর ওপরেও দায়িত্ব বর্তায় যে আমরা কী দিচ্ছি। এই লড়াইটা আমাদের সারা জীবন লড়তে হবে। শিল্পীর লড়াই খুব সহজ, শিল্পীকেও কিন্তু এই লড়াইটা মঞ্চে প্রতিদিন প্রতি মুহূর্তে করতেও হয়েছে, আজও করতে হচ্ছে, ভবিষ্যতেও করতে হবে। থ্যাংক ইউ। একটাই বার্তা, আপনারা ভালো গান আপনারা শোনেনি, তাই গানটা মানে পুরোনো দিনের গান শোনেন, নতুন দিনের গান শুনছেন। তার অনেক কারণ আছে, শুনলে যে ভালো গান হচ্ছে না তা নয়। আমি যথেষ্ট ভালো গান করি এবং করব, এটা ধরো, তা সত্ত্বেও শোনা হচ্ছে না। কেননা এক ছুরি পচা আমের মধ্যে দু একটা ভালো আম থাকলে তো হবে না। আরেকটা কারণ হচ্ছে অনেকগুলো দিক আছে। এখন তো গান আঙুল টিপে ভালো লাগা, ইউটিউবে পুরোটা শোনেও না কেউ, যেটুকু শুনে 10 সেকেন্ড শুনে একটা আঙুলের ছাপ দিয়ে বেরিয়ে চলে গেল পরের গান। এরকমভাবে তারা গানের বিচার হয় না। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সর্বনাশ করেছে। কফি হাউস আজকে কি করে হয়? আজকে তো বাবার দিন, কফি হাউস টক্কর মেরে দিয়েছে সবাই সাথে, আমি জানি, সত্যিই তাই। কিন্তু কফি হাউসের জায়গায় নচিকেতা ঘোষ, মানে পুরো আকাশ। কিন্তু মেজাজটাই আসল রাজা। হ্যাঁ, ওইটাই হচ্ছে। নচিকেতা ঘোষ হলেন মেজাজটাই তো আসল। কফি হাউস ঠিক আছে, ডেফিনেটলি ইটস অ্যান ইন্টারন্যাশনাল। ওটার এখন আমার সুর বললে, আমার গান বললে ভুল বলা, এটা এখন জনসাধারণ, ইটস অ্যান ইন্টারন্যাশনাল। মানে গান যখন যে কোনো গানই সৃষ্টি হয় সেটা জনসাধারণের হয়। কষ্টটা হয় যে অনেক ভালো গান করেছে, সেগুলো লোক শুনে। তার দুটো একটা নমুনা যদি আমাদের সামনে একটু তুলে ধরেন।
মান্নাদের গাওয়াই কফি হাউসের পার্ট 2 করেছি, সেটা কেউ শোনে। And I consider part 2 as a better song, more difficult to make a song than the part 1. Though the part 1 showed the way, part 2 was an exceptional creation. বিদেশে জন্মে যদি এই part 2 করতে পারতাম, জানি না কি হতো আমার। সুবর্ণকান্তি ঘোষ আমাদের নচিকেতা ঘোষের ছেলে হিসাবে কি বেশি পরিচিত, না সুবর্ণকান্তি ঘোষ নিজের স্বয়ং? এখন সুবর্ণকান্তি ঘোষ হিসেবেও পরিচিত নই, নচিকেতা ঘোষের ছেলে হিসেবেও পরিচিত। ওই যে কফি হাউস আসছে এই হিসেবে পরিচিত। এটা খুব দুঃখদায়ক, কারণ একটা সুন্দর নাম, আমার নামের খুব সুন্দর একটা মানে আছে, সেটা কেউ শোনে না। দূর থেকে ওই দেখ কফি হাউস আসছে, নামটাই হারিয়ে গেছে। আমরা শুনি একটু কোনটে গান? নামের মানে নাম হচ্ছে গরুরের নাম ছিল সুপর্ণ। গরুর হচ্ছে রামায়ণের যে পাখিটা, তার সুপর্ণ যে শরীর, কান্তি মানে শরীর, যে শরীরে ওই রকম পাকা থাকে। আমার মা যখন আমি জন্মাই, আমি যে সময় জন্মেছিলাম সেই সময় যদি না জন্মাতাম তাহলে মা হয়তো বাঁচে। বাঁচিয়েছিলাম মাকে বলে আমার ঠাকুরদাদার দেয়া। স্যার আর্কাইভ নিয়ে কতটা ভাবছেন, কবে শুরু করবেন? আমি এই সমস্ত, আই এম নট অ্যান স্ট্যাটিস্টিশিয়ান, আমি এসব কিচ্ছু জানি না। আমি এসব এরা আমার ভাগ্নি আর ভগ্নিপতি এরা করছে। আমি খুব এটা ভালো লাগে না এইসব, কারণ নতুন গান বলুন করে দিচ্ছে। আমি নতুন জিনিসে বেশি বিশ্বাসী। কিন্তু আমি যদি যেটা মনে করি, দু একজন খুব ভালো বলেছে, নচিদা, সুদিনদা এবং আমাদের কী বলে সলিল চৌধুরী এবং মমতা মুখার্জি, এদের কাজ আর্কাইভ করে রাখা উচিত। যদি কেউ পড়ে আমাদের বাংলা গানের সমৃদ্ধ আরও বাড়বে, কারণ ওইখান থেকে অনেক কিছু শেখার আছে। ওটা হচ্ছে সোনার খনি। সোনার খনি থেকে যদি এই প্রজন্ম না শোনে, না বুঝতে পারে, তাহলে কী করে? ওদের না শোনে তাহলে কী করে জানবে, বুঝবে? এটা সংরক্ষণ যদি সরকার করে, অনেক অনেক লোক আছে তারা তো করতে পারে। কিন্তু এটা আমি বলেছি খোকাকে, খোকা হচ্ছে মানে ঘোষ আমার ছাত্র, আমি শিখেছি। ওর বাবা নচিকেতা ঘোষ আমার বাবার কাছে শিখেছি। আমি ওকে বলেছি ঠিক বড় কাজ কিছু সংরক্ষণ করা যাবে, বাংলা গান কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে বলে কি আপনার মনে হয়? বাংলা গান এখন কি মনে হয় কোথাও যেন হারিয়ে যাচ্ছে? হারিয়ে গেছে বলবো না, হারিয়ে গেছে কেন বলবো? এই প্রজন্মের মতো দেখা হচ্ছে, চশমা পড়ো না চোখ ঢেকে যাবে, বারান্দায় রোদ্দুর। আবার অনেক গান হয়ে গেছে, আমার সাদা রঙটা নাও, তোমার কালো রঙটা দাও। রাধা বলছে কৃষ্ণকে, যাবো যখন অভিসারে, দেখুক সবাই এই কি তুমি চাও, আমার সাদা রঙটা নাও, তোমার কালো রঙটা নাও। আমি কালো হলে আমি গেলে কেউ তোমার চিনতে পারবে না, দেখতে পারবে না অন্ধকারে। এই যে হাই ফিলোসফি, এই যে কথার মধ্যে ভালোবাসা, এই যে কথার মধ্যে গুরুত্ব, এটা কোথায় আছে? তবে হ্যাঁ, এখনও কাজ হচ্ছে, তবে সংখ্যায় কমে গেছে অনেক। ভালো গান লেখা বা সুর সংখ্যা কমে গেছে, হচ্ছে না হলে ইন্ডাস্ট্রি চলছে কি করে? ভাষার কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন আগের গানে? অবশ্যই করে, আগের মতো ভাষার সেই শিক্ষা আর সেই চর্চা কোথায়? আরে পড়াশুনো করতে হয়, একটু পড়তে হয়, বিজ্ঞ লোকের, জ্ঞানী লোকেদের একটু জীবনী পড়তে হয়, তবে তো কিছু জ্ঞান বাড়বে, তবে তো কিছু লিখতে বুঝতে পারবে। সেগুলো কমে গেছে না, সেগুলো কমে গেছে। সেগুলো আবার আমি মনে করি এই প্রজন্মের কোনো দোষ নেই। তাদের কাছে যেমন যেমন দেখানো হচ্ছে, যেমন যেমন বলা হচ্ছে, যেমন যেমন তারা দেখছে, তেমন তেমন তারা বলছে, তেমন তেমন তারা সেই চলছে। তাদের কোনো দোষ নেই। যাদের দেখানো দরকার, যাদের করা উচিত, তাদের এটা ভাবা উচিত, করা উচিত। আমি রিকোয়েস্ট করবো, তারা প্যারেন্টসদের কাছে রিকোয়েস্ট করবো, আমি কী বলে গার্জেনদের কাছে রিকোয়েস্ট করবো, তাদের সন্তানকে যেন ভালো জায়গায়, শিক্ষিত জায়গায় যেন গান বাজনা শেখায়, শিক্ষিত জায়গায়, তাহলে সে সব কিছু জানতে বুঝতে পারবে। নমস্কার, থ্যাংক ইউ। আর ওনার পরিবার যেটা শুরু করলেন কাজটা, এটা আমি আমার বাবার কাজটা শুরু করেছিলাম 2002 সালে। বাবার সলিল সঙ্গীতকে আমি ছড়িয়ে দিতে চাই পৃথিবীতে, যদিও আমি না করলেও চিরকাল থাকবে, কিন্তু মানুষের কাছে আরও ফ্যামিলি করলে আরও বেশি তাড়াতাড়ি পৌঁছে যায়, স্পেশালি পরের প্রজন্মের কাছে। তো আমার মনে হয় এই যে কাজটা ওনারা শুরু করছেন সুকন্যা দ্বারা,
এবং তার পরিবাররা, আমি খুবই মানে ধন্য মনে করি যে আজকে আমি এখানে আসতে পেরেছি। আর এক একটা গান, যেটা বলছিলাম, এক একটা গান হচ্ছে এক একটা পরীক্ষার মতো, এক একটা লেসেন। গানগুলো যদি ঠিক মতো গাওয়া যায়, ঠিক সুরে, ঠিক এক্সপ্রেশন, ঠিক কথা দিয়ে, তাহলে আর্টিস্ট তৈরি হয়ে যাবে, ফিউচার আর্টিস্ট তৈরি হয়ে যাবে। নতুন গান তো তৈরি হচ্ছে প্রচুর, হারিয়েও যাচ্ছে প্রচুর, কেন? কারণ গানের ভেতরে যে ডেপথটা দরকার, গানের কথার মধ্যে একটা ডেপথ, তার একটা কবিতা, তার একটা ভাব দরকার, আর সুরের মধ্যেও একটা তার নিজের অরিজিনালিটি দরকার। সব যদি কপি পেস্ট হয় তাহলে তো হারিয়ে যাবেই। গানের নাটকটা কি হারিয়ে যাচ্ছে? নাটক হারিয়ে যাচ্ছে। তারপরে এখন আরেকটা কি প্রবলেম, যেহেতু আমরা সবাই ইন্ডিভিজুয়ালি রেকর্ডিং করি, আগে একসাথে রিহার্সাল করে একসাথে রেকর্ডিং হতো। এখন কানে হেডফোন নিয়ে একজন সিঙ্গার আগে গাইছে, একজন পরে গাইছে, ডুয়েটও আমরা আলাদা আলাদা গাইছি। ওই যে একসাথে করার যে ভাবের যে এক্সপ্রেশনটা, মনের কাছ থেকেও শেখা, এটাও তো চলে যাচ্ছে, তাই জন্য হারিয়ে যাচ্ছে। কিন্তু এটা আমাদের করতে হবে। শেখার এনার্জিটা নষ্ট হয়ে গেছে বলেই কি এটা হচ্ছে? শেখার এনার্জি শুধু নষ্ট বলে না, মিডিয়াটা এত আমাদের এই সময় এত কমার্শিয়াল হয়ে গেছে না, আমরা সবাই যেন ছুটছি, সবকিছু এক্ষুনি চাই, সবকিছু ইনস্ট্যান্ট। একদম। হ্যাঁ, একটা গান নিয়ে যেটা ফেমাস হয়ে গেলাম, বাস তাহলেই শেষ, এটা নয়। বাবারা হাজার হাজার গান বানিয়েছে, প্রত্যেকটা গান মণিমুক্তর মতো, তাই না? এই সলিল চৌধুরী আর্কাইভ যেটা তৈরি করছেন, এই নিয়ে যদি কিছু বলেন আমাদের। সলিল চৌধুরী একটা ডিজিটাল আর্কাইভ অলরেডি তৈরি করেছি আমরা, যেটা শিকাগো ইউনিভার্সিটির সাথে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে যৌথভাবে হচ্ছে। এই বছরের বাবার জন্মসালে বাবার জন্ম মাস 19শে নভেম্বর ওইটা রিলিজ হবে। এছাড়া ডিজিটাল আর্কাইভ ছাড়া আমরা একটা জায়গা নিচ্ছি লাইব্রেরি করার জন্য, সেটা একটা হচ্ছে, এবং একটা এক্সিবিশন আপনারা দেখতে পাবেন এই এপ্রিল মাসে। আচ্ছা, একটা 8 দিনের এক্সিবিশন, বাবার জিনিসগুলো থাকবে, বাবার লেখা, কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি, যেটা আপনার ফর্টিস হসপিটাল পাশে, ওখানে হবে এক্সিবিশন। এটা হবে, প্লাস বাবার রচনা সংগ্রহ পার্ট 2 বেরোবে, নোটেশনে বই এবার বেরোচ্ছে। অনেক কাজ আমরা সবাই মিলে চেষ্টা করে শুরু করেছি। আপনার বাবার